মুভির শুরুতে কলম্বিয়ার একটি এয়ারপোর্ট দেখানো হয়, আর এই এয়ারপোর্টের নাম হচ্ছে বগোটা। আর এখানে আমাদের মুভির প্রধান ক্যারেক্টার জিনকে দেখানো হয়। সে তার মা বাবাকে সাথে নিয়ে কোরিয়া ছেড়ে কলম্বিয়াতে এসেছে। তারা একটি ট্যাক্সিতে উঠে তারা তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। তারা কলম্বিয়াতে প্রথমবার এসেছে, তাই তারা এখানকার পরিস্থিতি সম্পর্কে কোনো কিছুই জানে না। রাস্তায় মারামারি হতে দেখে তারা ভাবছিল এটা আবার কেমন জায়গা। এরপর জিনের বাবা তার পরিবারকে নিয়ে তার বন্ধুর কাছে যায়, আর তার নাম হচ্ছে মিস্টার লিং, আর সে একজন সোলজার ছিল। তারা দুইজন একসাথে ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। জিনের বাবা তার বন্ধুর কাছে সাহায্যের জন্য এসেছিল। আর এখানে মিস্টার লিং এর অনেক বড় বিজনেস রয়েছে, আর সে অনেক প্রভাবশালী লোকেদের সাথে ওঠা বসা করে। এরপর মিস্টার লিং তার পরিচিত একজন লোকের সাহায্যে তাদেরকে একটি রুম ভাড়া করে দেয়, আর জিনকে কাজ দেওয়ার জন্য তাকে তার ওয়াইফের কাছে নিয়ে যায়, কারণ তার শ্বশুরের অনেক বড় ইম্পোর্টের বিজনেস রয়েছে। তো তার ওয়াইফ তাকে একটি ডেলিভারির কাজ দিয়ে দেয়, আর জিনের মাকেও একটি কাজ দেওয়া হয়। আর জিনের মা কলম্বিয়াতে এসে কঠোর পরিশ্রম করতে শুরু করে, যাতে তারা তাদের জীবনটাকে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে। আসলে তাদের কোরিয়াতে অনেক বড় একটি বিজনেস ছিল, আর তাদের টাকা পয়সারও কোনো কমতি ছিল না। কিন্তু একটি কোম্পানি জিনের বাবার সমস্ত টাকা মেরে দেয়। এর ফলে তাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এই কারণে তারা কোরিয়া থেকে কলম্বিয়াতে চলে আসে। কিন্তু কলম্বিয়ায় আসার পর তার বাবার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে, যার ফলে জিন এবং তার মা কাজ করলেও তার বাবা কোনো কাজ করছিল না, আর সে প্রতিনিয়ত ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়ে থাকতো। কিন্তু জিনের এগুলো ভালো লাগতো না, কিন্তু তারপরেও সে তার কলম্বিয়ার জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। আর এখানেই 2 বছর পার হয়ে যায়। একদিন রাতের বেলা মিস্টার লিং জিনকে বলে, তুমি তোমার বাবার মতো নও, আর তোমার মধ্যে এক অন্যরকম শক্তি রয়েছে। আমার মনে হয় তুমি চাইলে একদিন আমার থেকে অনেক বড় পর্যায়ে যেতে পারবে। তবে একটা কথা মনে রেখো, সৎ পথে থেকে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না। তবে আমি তোমার মাঝে যে সততা দেখেছি সেটা আমার বিজনেসের জন্য অনেক প্রয়োজন। আমি তোমাকে আমার স্পেশাল ইম্পোর্টার বানাতে চাই। তুমি এখন থেকে আমার স্পেশাল কিছু প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে আসবে, আর এই কাজটা তোমাকে বিশ্বস্ততার সাথে করতে হবে। এতে জিন রাজি হয়ে যায়। এর পরের দিন সে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। তার সঙ্গে মিস্টার লিং এর আরও একজন লোক ছিল, তার নাম হচ্ছে ডিভাইন। তো ডিভাইন তাকে নিয়ে একটি গোপন ফ্যাক্টরিতে যায়, আর এখানে সোয়াং নামে একজন ব্যক্তি তাদের জন্য অপেক্ষা করছিল। তো জিনরা যখন এখানে আসে, তো সোয়াং তাদের ট্রাক ভরে মালামাল দিয়ে দেয়। তো তারা প্রোডাক্টগুলো নিয়ে বেরিয়ে পড়ে। তারা দুর্গম একটি রাস্তা দিয়ে মালামালগুলো ডেলিভারি করতে যাচ্ছিল। তো সেখানে একটি চেকপোস্ট ছিল। এই চেকপোস্ট পার হওয়ার জন্য সোয়াং আগে থেকেই ব্যবস্থা করে রাখে। আসলে সে প্রতিটা চেকপোস্টে পুলিশদেরকে টাকা দিয়ে এই কাজগুলো করত। এরপর তাদের গাড়িটা কলম্বিয়ার রাস্তায় প্রবেশ করিয়ে দিত। তো আজকে যখন সোয়াং এই চেকপোস্টে টাকা দিতে যায়, তখন সোয়াং এর পিছনে জিন এবং ডিভাইন ট্রাক নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আজকে এখানে অনেক বড় একজন ইনচার্জ ছিল। তো তারা তাদের ট্রাক চেক করতে যায়। এতে জিন অনেক ভয় পেয়ে যায়। তো একজন অফিসার জিনকে গাড়ি থেকে নেমে আসতে বলে, কিন্তু জিন প্রোডাক্টগুলো বাঁচানোর জন্য অফিসারের কথা না শুনে সে গাড়ি নিয়ে পালাতে থাকে, কারণ জিন চাইছিল মিস্টার লিংকে খুশি করতে। এরপর পুলিশও তাকে ধাওয়া এবং গুলি করতে থাকে। এর ফলে গাড়ির ভেতরে থাকা সব মালামাল পড়ে যেতে থাকে। তো এখানে আমরা জানতে পারি যেই প্রোডাক্টগুলো ডেলিভারি করা হচ্ছে সেগুলো হচ্ছে মেয়েদের আন্ডার গার্মেন্টসের পোশাক, আর এগুলো কলম্বিয়াতে আমদানি বা রপ্তানি করা ছিল ইলিগেল। তো এরকম ভাবে অনেকক্ষণ ধাওয়া করার পর হঠাৎ জিনের ট্রাকটা একটি সাইনবোর্ডের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে যতটুকু পারছিল ততটুকু মালামাল তার হাতে নিয়ে দৌড়াতে থাকে, কারণ সে কোনোভাবেই মিস্টার লিং এর বিশ্বাস ভাঙতে চাচ্ছিল না। কিন্তু তারপরেও জিনকে তারা ধরে ফেলে। এরপর তাকে জেলে আটকে রাখে। কিন্তু কয়েক ঘন্টা পরই মিস্টার লিং জিনকে এবং তার মালামাল ছাড়িয়ে নেয়, কারণ মিস্টার লিং এর ক্ষমতা ছিল অনেক দূর পর্যন্ত। এই ঘটনার পর মিস্টার লিং এর তার ওপর অনেক ভরসা তৈরি হয়। সে জিনকে তার টিমে ওয়েলকাম জানানোর জন্য একটি পার্টি রাখে। এই পার্টিতে অনেক বড় পদের লোকেরাও এসেছিল, আর সে সবাইকে জানায় জিন এখন তার টিমের লোক। আর এখানেই সেই সমস্ত লোকেরা ছিল যারা কিনা মিস্টার লিং এর ব্যবসায় ইনভেস্ট করেছিল। তো এখানে সবার সাথে গল্প করতে করতে
জিনের খুবই ভালো সম্পর্ক হয়ে যায়। তো এভাবেই অনেক দিন পার হয়ে যায়। বর্তমানে জিন মিস্টার লিং এর মালগুলো ডেলিভারি করত। তারা এতটাই সাবধানতার সাথে কাজ করত যে সহজেই তারা চেক পোস্টে ধরা পড়তো না। এভাবেই কয়েক বছর ধরে জিন এবং তার পুরো টিম কাজ চালিয়ে যাচ্ছিল। ফলে দেখতে দেখতে তাদের এই ইল্লিগ্যাল বিজনেস তারা সবাই মিলে অনেক টাকা উপার্জন করতে থাকে। এরপর সোয়াংকে দেখানো হয় সোয়াং তার টিমের সাথে একটি সিক্রেট ভাবে প্ল্যান করছিল। সোয়াং এখানে তার টিমকে বলে যে সে অনেক বছর ধরে মিস্টার লিং এর সঙ্গে পার্টনার হয়ে কাজ করছে, কিন্তু সে নিজে এখন কলম্বিয়াতে একটি বিজনেস করতে চায়। সে চিন্তা করছে যে কোরিয়ার শীতের জ্যাকেটগুলো খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর, কিন্তু কলম্বিয়াতে সেগুলো পাওয়া যায় না। তাই সে গোপনে জ্যাকেটের বিজনেস শুরু করতে চায়। সোয়াং জিনকে ডেকে তার পরিকল্পনা জানায় এবং তাকে মালামাল সরবরাহের দায়িত্ব দিতে চায়। সে জিনকে একটি পিস্তল দিয়ে বলে, তুমি যদি মিস্টার লিং এর কাজ নিয়ে পড়ে থাকো তাহলে কোনো দিনও এর চাইতে বড় কিছু করতে পারবে না। আমাদের নিজেদেরকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে হবে। তবে এই প্ল্যান মিস্টার লিং এর কাছ থেকে গোপন রাখতে হবে। কিন্তু জিন মিস্টার লিং এর বিশ্বাস ভাঙতে চাইছিল না। এই কারণে সে সোয়াং এর প্রস্তাব না করে দিয়ে এখান থেকে চলে যায়। এরপর সে মিস্টার লিং এর কাছে যাচ্ছিল, কিন্তু সে বাহির থেকে মিস্টার লিং এর কথা শুনতে পায়। এখানে মিস্টার লিং বলছিল যে সে শুধু জিনকে কেন, পৃথিবীর কোনো মানুষের উপরই ভরসা করে না, সে শুধু সবাইকে ব্যবহার করে। এসব শুনে জিন বুঝতে পারে মিস্টার লিং শুধু তাকে ব্যবহার করছে। এবার পরবর্তী শিপমেন্টে জিন যখন মালামাল আনতে যায় তখন তার মিস্টার লিং এর কথা মনে পড়ে। আসলে মালামালগুলো নিতে আসার আগে মিস্টার লিং তাকে বলেছিল যে সোয়াং নাকি কোরিয়া থেকে স্পেশাল কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছে। সেই ট্রাকও তার ট্রাকের আশেপাশে থাকবে এবং সোয়াং এর প্রোডাক্টের গায়ে ব্লু স্টিকার লাগানো থাকবে। তাই জিন যেন সেখানে তার ট্রাকটি বদলে ফেলে আর সে যেন সেই ব্লু স্টিকারের সমস্ত প্রোডাক্টগুলো তার কাছে নিয়ে আসে। আর সোয়াং যেন কোনোভাবেই জানতে না পারে যে তার প্রোডাক্টগুলো মিস্টার লিং এর কাছে এসেছে। তো মিস্টার লিং এর কথা মতো জিনও সেটাই করে। সে কোরিয়ার বর্ডারের কাছে তার ট্রাকটি বদলে ফেলে। এরপর সে ট্রাকটি মিস্টার লিং এর ফ্যাক্টরিতে নিয়ে আসে। প্রথমে তো তারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন তারা বক্সগুলো খুলে দেখে তখন তারা এর মধ্যে স্পেশাল কোনো প্রোডাক্ট দেখতে পায় না, বরং এগুলো ছিল মেয়েদের আন্ডারগার্মেন্টস, যেগুলোর সাপ্লাই তারা আগে থেকেই করত। তারা ভাবছিল সোয়াং হয়তো এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছে, কিন্তু এখানে দেখা যায় গতকাল রাতে জিন দুটো ট্রাকের প্রোডাক্টের স্টিকার বদলে ফেলেছিল। সে কমলা কালার স্টিকারের ওপর নীল স্টিকার এবং নীল স্টিকারের গায়ে কমলা কালার স্টিকার লাগিয়ে দিয়েছিল, যাতে করে সোয়াং তার আসল প্রোডাক্টটি পায়। মিস্টার লিং যেহেতু তাকে বারবার কমলা কালার স্টিকারের প্রোডাক্টগুলো নিয়ে আসতে বলেছিল, জিনও তার কথা মতো সেটাই করেছিল। তাই জিনের ওপর মিস্টার লিং এর কোনো সন্দেহ হয় না। সে ভাবছিল ডেলিভারির সময় হয়তো কোনো ভুল হয়েছিল। এদিকে জিন সোয়াং এর সমস্ত প্রোডাক্টগুলো তার ফ্যাক্টরিতে নিয়ে আসে। এতে সোয়াং প্রচন্ড খুশিতে জিনকে জড়িয়ে ধরে, কারণ যদিও জিন তার সাথে কাজ করতে রাজি হচ্ছিল না, তারপরেও সে তাকে এত কঠিন একটা কাজ করে দিয়েছে। সে প্রোডাক্টগুলো তাকে এনে দিয়েছে, তাই সোয়াং তাকে তার বিজনেসের পার্টনার বানিয়ে নেয়। আর কিছুদিনের মধ্যে তারা কলম্বিয়ায় লোকাল মার্কেটে একটা শপ খুলে ফেলে। আর তাদের এই বিজনেসে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তাদের এই জ্যাকেটগুলো শহরে অনেক বেশি পপুলার হয়ে যায়। সোয়াং যেটা ধারণা করেছিল সেটাই হয়। কলম্বিয়ার মানুষ জ্যাকেটগুলোকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে। আর মাত্র 2 দিনের মধ্যেই তাদের প্রথম শিপমেন্টের সমস্ত প্রোডাক্ট সেল হয়ে যায়। তাদের পুরো টিমের সবাই অনেক বেশি খুশি ছিল। জিন এই বিজনেসে এত বেশি লাভ দেখে সেও এই বিজনেসে পার্মানেন্ট ভাবে কাজ করতে চায়, কারণ তারা প্রথম শিপমেন্টে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করেছিল। তবে তাদের দোকানের সামনেই চ্যাং নামে একজন লোকের দোকান ছিল, আর সেও কলম্বিয়ান জ্যাকেট বিক্রি করত। কিন্তু তার চোখের সামনেই কোরিয়া থেকে আসা জ্যাকেটগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু তার দোকানে কোনো কাস্টমারই ছিল না। এটা দেখে সে অনেক বেশি জেলাস হয়। তো এভাবেই জিন সোয়াংকে নতুন নতুন জ্যাকেট এনে দিত, আর সেই প্রোডাক্টগুলো সেল করতে করতে তাদের বিজনেসও অনেক বড় হয়ে গিয়েছিল। তাই সোয়াং মিস্টার লিংকে তার হাতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কারণ সে যদি মিস্টার লিংকে তার সঙ্গে রাখতে পারে তাহলে তাদের এই বিজনেস করা তাদের জন্য আরো সহজ হয়ে যাবে, কারণ শিপমেন্টের সমস্ত ক্ষমতাই ছিল মিস্টার লিং এর হাতে। তো সোয়াংরা যখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে থাকে তখন তার উপার্জনের কিছু অংশ সে মিস্টার লিংকেও দিতে থাকে। এতে বিনা পরিশ্রমে মিস্টার লিং এর অনেক বেশি লাভ হচ্ছিল, তাই সেও তাদের ব্যবসাতে কোনো আপত্তি জানায় না।
তো তারা সবাই পুরো 1 বছর বিজনেস করার পর অনেক টাকার মালিক হয়ে যায়। জিন সেই শহরে তার পরিবারের জন্য একটি বাড়িও কিনে ফেলে। এরপর একদিন সোয়াং জিনকে অনেক দামি একটি ঘড়ি উপহার দেয়। জিন তাকে জিজ্ঞেস করে সে তাকে এত দামি ঘড়ি কেন দিয়েছে। সোয়াং তাকে বলে যে জিনের জন্যই তার স্বপ্ন পূরণ হয়েছে। সে কলম্বিয়াতে একটি বিজনেস প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন তার স্বপ্ন হচ্ছে কলম্বিয়ায় সব থেকে বড় একটি লাক্সারিয়াস একটি শপিং মল তৈরি করা, কারণ কলম্বিয়াতে কোরিয়ান প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। যদিও তার এই প্ল্যানটি অনেক ভালো একটি প্ল্যান ছিল, কিন্তু কলম্বিয়ার বিজনেসম্যানরা এমন বিজনেসম্যান নয় যে তারা এখানে চুপচাপ লাক্সারিয়াস একটি শপিং মল তৈরি করবে আর এদিকে এই বিজনেসম্যানরা চুপচাপ সেটা দেখবে। তারা সব সময় তাদেরকে টার্গেটে রাখবে এবং টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তাই সব সময় তাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। অন্যদিকে আমরা সেই কলম্বিয়ান বিজনেসম্যানকে দেখতে পাই যে কিনা জিনদের বিজনেস নিয়ে অনেক বেশি জেলাস ছিল। এই বিজনেসম্যানের নাম হচ্ছে লি চ্যাং। লি চ্যাং আসলে লুকিয়ে লুকিয়ে সেই পুলিশ অফিসারের কাছে আসে যাকে মিস্টার লিং টাকা দিয়ে তার টিমে রেখেছে। লি চ্যাং তখন পুলিশ অফিসারকে অনেকগুলো টাকা দেয় এবং সেটার বিনিময়ে সে তাকে একটি কাজ করে দিতে বলে। সে বলে যে এর পরের বার যখন জিনদের প্রোডাক্টের শিপমেন্ট আসবে তখন সে যেন সেই মেইন ইনচার্জকে খবর দিয়ে চেক পয়েন্টে নিয়ে আসে, কারণ জিনদের প্রোডাক্ট না পৌঁছালে তার বিজনেসে লাভ হবে। আর যদি সে তার এই সিম্পল কাজটি করে দেয় তাহলে সে তাকে আরো অনেক বেশি টাকা দেবে, আর সে যে এই কাজ করছে এই ব্যাপারে কেউকে জানাবে না। অফিসারও তখন এতগুলো টাকা পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। আর এবার যখন জিন এবং তার পুরো টিম কোরিয়া থেকে প্রোডাক্ট নিয়ে কলম্বিয়াতে আসছিল তখন সেই পুলিশ অফিসার আগে থেকেই খবর দিয়ে ইনচার্জকে চেক পয়েন্টে নিয়ে এসেছিল। ফলে সেখানে জিনদের সমস্ত কিছু চেক করার পর তারা সবাই এখানেই ধরা পড়ে যায়। তাদের সমস্ত মালামালগুলো জব্দ করে ফেলে। তবে এবার তাদের এই মালামালগুলোতে অনেকগুলো ইনভেস্টর ইনভেস্ট করেছিল, কিন্তু এখন এই মালামালগুলো পুলিশ জব্দ করে নেওয়ার ফলে তারা সঠিকভাবে সেই ইনভেস্টরদের টাকাগুলো ফিরিয়ে দিতে পারবে না। তাই চারপাশ থেকেই হঠাৎ করেই তাদের ওপর অনেক প্রেসার পড়ে যায়। তার ওপর এই বছর তারা তাদের বিজনেসের কাজটি করতে পারবে না, আর কাজ যদি তারা না করতে পারে তাহলে তাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। ইনভেস্টররা তাদের উপর প্রেসার ক্রিয়েট করবে এবং আস্তে আস্তে তাদের বিজনেসও হয়তো বন্ধ হয়ে যাবে। তাই তাদেরকে এখন মালামাল আনার জন্য কোনো না কোনো প্ল্যান করতে হবে। এই জন্য তাদের টিমের সবাই একসঙ্গে মিলে প্ল্যান করছিল আসলে কিভাবে তাদের এই জটিল সমস্যাটিকে সমাধান করা যায় আর এখন কোন জায়গা দিয়ে স্মাগলিং করে মালামালগুলো আনা যায়। তো এইসব ব্যাপারে কথা বলতে বলতে তাদের টিমের ড্যান নামক একটি ছেলে বলে সে ভেনেজুয়েলা নামক একটি জায়গা চেনে, আর বর্তমানে ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণে স্মাগলিং এর মালামাল পড়ে আছে। তারা চাইলে আপাতত এই বিজনেসের জন্য সেখান থেকে মালামাল সংগ্রহ করতে পারে। যদি তারা কোনো মতে বগোটা সিটি পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেখান থেকে মালামাল আনাটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ সেখানে সচরাচর কোনো চেক পয়েন্ট থাকে না। যদিও সেই মালামালগুলো আসলে কোরিয়ান প্রোডাক্ট নয়, তাই তারা চাইলে আপাতত সেই প্রোডাক্টগুলো দিয়ে কাজ চালাতে পারে। কিন্তু এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে সেই ভেনেজুয়েলা শহরের আশেপাশের এলাকা ছিল তাদের শত্রুদের এলাকা, যাদের সাথে অনেক বছর আগে তাদের ঝামেলা হয়েছিল। তাই সেখানে চেক পয়েন্ট না থাকলেও অনেক বড় বিপদ রয়েছে। কিন্তু এইসব কিছু জানার পরেও জিন সেখানে যেতে রাজি হয়ে যায়, কারণ সকলের মতোই সে তার জীবনের যত অর্থ উপার্জন করেছিল সে সমস্ত অর্থের মালামালগুলো পুলিশ জব্দ করে ফেলেছে। অর্থাৎ এই মিশনটিতে তার সারা জীবনের উপার্জন জড়িয়ে আছে। তাই যেইভাবেই হোক এই কাজটি তাকে কমপ্লিট করতেই হবে। এরপরের সিনে জিন তার বাবার আওয়াজ শুনতে পায় আর সে দ্রুত তার ঘর থেকে বেরিয়ে আসে। বর্তমানে জিনের বাবার মানসিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। সে সব সময় নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখত, কারণ তার বিজনেস ধ্বংস হয়ে যাওয়ার পর সে সেটার দুশ্চিন্তায় থাকতো। কিন্তু জিন তার সঙ্গে যে টাকাগুলো নিয়ে এসেছিল সেটা তার বাবা দেখে ফেলে, আর এই টাকাগুলো দেখে তার কাছে মনে হচ্ছিল যে সে তার বিজনেস ঠিক করে ফেলতে পারবে। তাই সে জিনের দিকে একটি বন্দুক তাক করে জোর করে জিনের কাছ থেকে সেই টাকার ব্যাগটি নিয়ে নেয়। এরপর তার বাবা সেই ব্যাগটি নিয়ে একটি গাড়িতে উঠে পড়ে, আর সেই গাড়িটি ড্রাইভিং সিটে থাকা একটি মেয়ে তখন তাকে ড্রাইভ করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে জিনও তখন তার বাবার পিছু করতে শুরু করে। তবে তার বাবার গাড়িটি যখন তার গাড়ি থেকে অনেকটাই দূরে চলে আসে তখন সে গাড়িতে থাকা মেয়েটি
তার বাবার কাছ থেকে টাকার সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিন তখন দ্রুত দৌড়ে তার বাবার কাছে আসে, কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে সেই মেয়েটি আসলে তার বাবাকে গুলি করে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। আর এখানে তার বাবার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, যার ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার বাবা তার চোখের সামনেই মারা যায়। জিন এতে অনেক কষ্ট পেয়েছিল, আর যা কিছুই হয়ে যাক না কেন সে তো তার বাবা ছিল, সে তাকে অনেক বেশি ভালোবাসতো। জিন তার বাবার সমস্ত ফিউনারেলের কাজ শেষ করার পর জিন তার টিমের কাছে ফিরে আসে, আর ততক্ষণে তার টিমের সবাই টাকার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। তাই তারা জিনকে বলছিল যে যেভাবেই হোক তাদের টাকা ফিরিয়ে দিতে। তারা সবাই এখানে টাকার কথাই ভাবছিল, কিন্তু জিন যে আজকে তার বাবাকে হারিয়েছে এই ব্যাপারে তারা কেউ তাকে কোনো সান্ত্বনাই দিচ্ছিল না। জিন এতে বুঝতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র টাকারই মূল্য আছে, মানুষের কোনো মূল্য নেই। তো এখানে সবাই যখন জিনকে টাকার জন্য অনেক প্রেসার দিচ্ছিল, তখন জিন তাদের ওপর প্রচন্ড রেগে যায়, আর সে চিৎকার করে সবাইকে বলে, যখন আমি নিজের জীবন বাজি রেখে তোমাদের জন্য কাজ করছিলাম তখন তোমরা সবাই আমাকে মাথায় করে রেখেছিলে। আমার জন্যই তোমরা তোমাদের বিজনেস দাঁড় করাতে পেরেছো আর লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছো। তোমাদের কাছে যা অর্থ আছে সেই সব কিছুর পেছনে আমি আছি, আর আজকে সামান্য কিছু টাকার জন্য তোমরা আমার সঙ্গে এমন আচরণ করছো। তোমরা ভুলে যেও না, আমি ছাড়া তোমাদের এই বিজনেস কিছুই না। এসব বলে জিন সেখান থেকে চলে আসে। আর পরের দিন জিনের সঙ্গে দেখা করতে সোয়াং আসে। সোয়াং জিনকে কিছু টাকা দিয়ে বলে যে জিন যেন এখান থেকে অন্য কোথাও চলে যায় এবং নতুনভাবে কাজ শুরু করে তার জীবন শুরু করে। কিন্তু এমন সময় তাদের টিমের ড্যান নামক সেই ছেলেটি বলে যে তাদের এত সহজে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। সে একটি খবর পেয়েছে, তাদের শপের সামনে কলম্বিয়ান যে লিচেং নামক বিজনেসম্যান রয়েছে, সেই বিজনেসম্যান তাদের সমস্ত মালামালগুলো তার দোকানে উঠিয়েছে। তার মানে নিশ্চয়ই পুলিশদের সঙ্গে তার কোনো কানেকশন রয়েছে। হতে পারে সে তাদেরকে ধরিয়ে দিয়েছে, তা না হলে সেই মালামালগুলো তার কাছে কিভাবে এলো। জিন সমস্ত কিছু বুঝতে পারে যে তাহলে সব কিছুর পেছনেই রয়েছে লিচেং। সেই তাদের বিজনেস ধ্বংস করে দিয়েছে এবং তাদের সমস্ত মালামাল সে চালাকি করে তার নিজের করে নিয়েছে। তার মানে সে পুলিশ অফিসারকে টাকা খাইয়ে তাকে হাত করেছে। জিন তখন একটি প্ল্যান করে, তার ট্রাক নিয়ে রাতের বেলা লিচেং এর ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে ফ্যাক্টরির একজন কেয়ারটেকার ছিল। তো জিন তখন তার গাড়ি থেকে নেমে সেই কেয়ারটেকারের কাছে যায় এবং সে তাকে জানায় যে তাকে তার বস লিচেং পাঠিয়েছে। সে এবং লিচেং এখন থেকে একই টিমে কাজ করছে, আর লিচেং তাকে ফ্যাক্টরি থেকে মালামাল নিয়ে যেতে বলেছে, কারণ তাদেরকে তাদের সবটি সাজাতে হবে। এরপর কেয়ারটেকার জানতে চায় যে বাকি ট্রাকগুলো তাহলে কখন আসবে। এইসব বলতে বলতে সে কাকে যেন ফোন দিচ্ছিল, তাই জিন তখন তার ওপর হামলা করে। আর এমন সময় সেখানে সেই কেয়ারটেকারের একজন বন্ধু চলে আসে। জিন তখন তাকেও মারধর করে তার অবস্থা খারাপ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই জিনের প্ল্যান মোতাবেক তার টিমের বাকি সদস্যরা এখানে ট্রাক নিয়ে চলে আসে এবং তারা সবাই মিলে লিচেং এর ফ্যাক্টরি থেকে, কারণ এই মালামালগুলো তাদেরই ছিল, তো এভাবে তারা তাদের মালামালগুলো পেয়ে যায়। অন্যদিকে লিচেং যখন এটা জানতে পারে তখন সে বন্দুক নিয়ে সোজা মিস্টার লিং এর কাছে চলে আসে, আর সে মিস্টার লিংকে গুলি করে মেরে ফেলতে চাচ্ছিল, কারণ সে ভাবছিল যে এই কাজটি মিস্টার লিং করেছে। কিন্তু মিস্টার লিং তাকে বুঝিয়ে বলে যে এই মালামালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, হতে পারে জিন এবং তার পুরো টিম এমনটা করেছে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, জিন তার গাড়িতে করে মিস্টার লিং এর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু এমন সময় একজন ব্যক্তি বাইক নিয়ে তার পেছনে পড়ে যায়, আর সে একটি বন্দুক নিয়ে তাকে শুট করে মেরে ফেলতে চাইছিল। যদিও জিন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই ব্যক্তি তাকে এখানে গুলি করে দেয়। অন্যদিকে লিচেং মিস্টার লিং এর সঙ্গে কথা বলছিল। সে মিস্টার লিংকে বলছিল যে সে যেন কৌশলে জিনকে তার হাতে তুলে দেয়, কারণ জিনের জন্যই তার বিজনেসে অনেক লস হয়ে যাচ্ছে। মিস্টার লিং যদি তাকে এই কাজটা করে দেয় তাহলে সে তাকে অনেক টাকা দেবে। তবে ঠিক এমন সময় সেখানে জিন চলে আসে। সে তাদের দুইজনের মাঝখানে বসে পড়ে। এরপর জিন লিচেংকে বলে, একেই তো তুই আমার বিজনেসের সমস্ত মালামালগুলো দখল করেছিলি, আর এখন কিনা আমাকে মারার জন্য লোক লাগিয়েছিস, কিন্তু আমার তেমন কোনো ক্ষতিই হয়নি। আমি উল্টো তোর সেই ভাড়া করা লোককে ডাবল টাকা খাইয়েছি। এই কথা বলতে বলতে লিচেংকে সেখানে কেউ একজন গুলি করে মেরে ফেলে। আসলে জিন যাকে টাকা দিয়েছিল সে জিনের কথা মতো লিচেংকে মেরে ফেলেছে। এরপর জিন মিস্টার লিংকে বলে যে তার বিজনেসের মধ্যে যে আসবে সে কেউকেই ছাড়বে না, সে তার বিজনেসকে অনেক বড় করবে। জিনের এমন রূপ দেখে
মিস্টার লিং ভয় পেয়ে যায়। এ ঘটনার পর জিন আস্তে আস্তে অনেক বদলে গিয়েছিল। সে লোক ভাড়া করে সেই মেয়েটিকেও মেরে ফেলে, যে কিনা তার বাবাকে হত্যা করেছিল। এভাবে সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ হলে জিন তার নিজের বিজনেস নিজেই শুরু করে দেয়। সে নিজেই মালামাল স্মাগলিং করে এনে নিজেই বিক্রি করতে থাকে, যার ফলে এখন সমস্ত প্রফিট তার একারই ছিল। এইভাবেই জিন একা একা বিজনেস করতে করতে প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। আর বর্তমান সময়ে আমরা জিনকে দেখতে পাই। জিন এখন আগের মতো ছিল না। সে এখন কলম্বিয়ার অনেক ধনী একজন মানুষ। তার কাছে এখন টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার বিজনেসও এখন অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই দেখা যায় যে কলম্বিয়ার সরকার তাদের দেশে নতুন আইন চালু করেছে। আইনটি ছিল অ্যান্টি স্মাগলিং এর ব্যাপারে, অর্থাৎ তাদের দেশে এখন যতগুলো স্মাগলিং করা জিনিসপত্র আছে সেই সমস্ত কিছুই সরকার খুব শীঘ্রই জব্দ করে ফেলবে এবং স্মাগলিং এর সমস্ত রাস্তা বন্ধের ব্যাপারে এখন থেকে কঠোর আইন প্রয়োগ করা হবে। আর যদি কোনো ব্যক্তি স্মাগলিংকৃত জিনিসপত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তাকে 15 বছরের জেল দেওয়া হবে। এখন এই আইন প্রয়োগ করার পরপরই দেখা যায় যে সোয়াংয়ের ফ্যাক্টরিতে যত ধরনের মালামাল ছিল পুলিশ তার সমস্ত মালামাল জব্দ করে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। এরপর তার বিজনেস পুরোপুরি শেষ হয়ে যায়। এভাবেই কলম্বিয়াতে অনেক মানুষের স্মাগলিংয়ের বিজনেস বন্ধ হয়ে যায়। ফলে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে। ফলে পুরো দেশে স্মাগলিং নিয়ে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। প্রায় বেশ কিছুদিন যাবৎ এমন পরিস্থিতি চলতে থাকে। আর কিছুদিন পর আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর একদিন জিন তার পরিচিত সমস্ত বিজনেসম্যানকে তার কাছে ডাকে। তারা সবাই হচ্ছে জিনের বিজনেস পার্টনার। এরপর জিন এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, আমরা বহু বছর ধরে অবৈধভাবে বিজনেস করছি, কিন্তু এখন যেহেতু কলম্বিয়াতে আইন প্রয়োগ হয়েছে তাই আমাদের সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা। আমরা অভাবে পরে অন্যায়ের রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু এখন মোটামুটি আমাদের সবার পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এখন থেকে আমাদের সৎ পথে বিজনেস করা উচিত। আমরা চাই আমাদের অবৈধ সমস্ত রাস্তাগুলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক। আমরা এখন থেকে সেই সমস্ত প্রোডাক্ট বিক্রি করব যেগুলো আমরা লিগ্যাল ওয়েতে নিয়ে আসতে পারি। আমার মনে হয় এতেও আমাদের অনেক ভালো বিজনেস হবে। সৎ পথে থাকলে আমাদের মাঝে কোনো ভয় থাকবে না। আমরা সুন্দরভাবে বিজনেস করে আরো অনেক বড় হতে পারবো। কিন্তু জিনের এমন সিদ্ধান্তে অনেকে খুশি হলেও মিস্টার লিং এবং আরো বেশ কয়েকজন বিজনেসম্যান মোটেও খুশি হয় না, কারণ তারা ভাবছিল যে সৎ পথে বিজনেস করলে তারা আগের মতো টাকা পাবে না। জিন সবাইকে কড়াকড়ি ভাবে নির্দেশ দিয়েছিল যে তারা সবাই যেন সব জায়গা থেকে ইল্লিগ্যাল জিনিসপত্র সরিয়ে ফেলে এবং সব কিছু নতুন করে সাজায়। আর জিন যেহেতু এখন তাদের সবার চাইতে অনেকটাই পাওয়ারফুল ছিল, তাই তার কথা মতো সবাই এটাই করে। এবার সব কিছু পর্যবেক্ষণ করে জিন যখন তার গাড়িতে চড়তে যাবে ঠিক তখনই তার গাড়ির মধ্যে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। আর জিন গাড়িতে না বসার কারণে সে বেঁচে গিয়েছিল, তবে সে তার শরীরে অনেক আঘাত পায়। কেউ আসলে জিনকে মারার জন্য এমনটা করেছে। জিনের টিমের বাকি সবাই এই দৃশ্য দেখে বুঝতে পারে যে জিনকে কেউ মেরে ফেলতে চাইছে। তারা ভাবছিল যে কলম্বিয়ার কোনো বিজনেসম্যানই হয়তো জিনের পেছনে লেগেছে। সে জিনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছে। আর এই ঘটনার পর দেখা যায় জিনের টিমের অনেকেই ভয় পেয়ে শহর ছেড়ে চলে যায়, কারণ এখানে জিনের মতো তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে। তাই তারা তাদের যতটুকু টাকা পয়সা এবং জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে পালিয়ে যায়। তাদের টিমের ডেঙ্গু নামে সেই ছেলেটি পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল। অন্যদিকে সোয়াংয়ের কাছেও যতটা টাকা পয়সা ছিল সে সমস্ত টাকা সুটকেসে ভরছিল। আর সে এখান থেকে পালানোর আগে একজন ডাক্তারের কাছে গিয়ে তার কিছু জিনিসপত্র নেয়। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই। জিন এখন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে। আর মিস্টার লিং জিনের সুরক্ষার জন্য তার জন্য স্পেশাল একটি বুলেট প্রুফ গাড়ি নিয়েছে। এরপর জিন সেই গাড়িতে করে যখন অফিসে পৌঁছে যায় তখন সে সোজা সোয়াংকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে মারার জন্য এমনটা করেছো তাই না? কিন্তু সোয়াং তখন তাকে বলে, তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে মারতে চাইবো? আমার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। জিন তখন বলে, ভয় পেও না, আমাদের টিমে এমন অনেক বিজনেসম্যান আছে যারা কিনা আমার সঙ্গে কাজ করার যোগ্য নয়। আমি এত ভাবে তাদেরকে বুঝিয়ে বলেছি যে আমরা সৎ ভাবে কাজ করব, কিন্তু তারপরও তারা ইল্লিগ্যাল ভাবে ব্যবসা করার প্ল্যান করছিল। তাই আমি নিজেই সেই বিস্ফোরণটি ঘটিয়েছিলাম যাতে করে ভয় পেয়ে তারা এখান থেকে পালিয়ে যায় আর আমার বিজনেস থেকে সরে যায়। সবাই
সবাইকে তো আমি সবার নিজ নিজ জায়গা থেকে পাঠিয়ে দিয়েছি, এখন আমি তোমার ব্যবস্থা করব। এ কথা শুনে সোয়াং অনেক রেগে যায়, কিন্তু ঠিক সেই সময় তার পেছনে সেই ডক্টর এসে তার গলার মধ্যে একটি ইনজেকশন পুশ করে দেয়, ফলে সোয়াং প্যারালাইজ হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আসলে জিন এই ডক্টরকে আগেই টাকা খাইয়ে এমনটা করতে বলেছিল, কারণ সোয়াং এটা এই ডক্টরের মাধ্যমে জিনের সঙ্গে করতে চাইছিল, যেটা জিন আগে থেকেই জেনে ফেলেছিল। আর এই সমস্ত প্ল্যানের ব্যাপারে মিস্টার লিং আগে থেকেই জানতো। এরপর মিস্টার লিং এবং জিন সোয়াং এর লাশটি নিয়ে অনেক দূরে চলে যায় এবং একটি জায়গায় তার লাশটিকে দাফন করে দেয়। এরপর জিন মিস্টার লিংকে বলে যে এখন তার পাশে শুধু মিস্টার লিং রয়েছে, সে তো অনেক দিন ধরেই ইলিগ্যাল বিজনেস থেকে বেরিয়ে আসতে চাইছিল, আর এখন সবাইকে সরিয়ে দেওয়ার পর সে এখন তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে কলম্বিয়াতে অনেক বড় একটি মার্কেট খুলতে চায়, যেখানে শুধুমাত্র লিগ্যাল জিনিসপত্র থাকবে, যাতে করে পুরো কলম্বিয়াতে তার মার্কেটে সুনাম ছড়িয়ে পড়ে এবং তার দেশেরও সুনাম হয়। নিজের দেশের জন্য সে কোনো কিছু না করতে পারলেও এইটুকু করে মরতে চায়, এইটাই এখন তার সবচাইতে বড় স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ করতে সে মিস্টার লিংকে তার পাশে চায়। মিস্টার লিং তাকে তখন ভরসা দেয় যে সে সব সময় তার পাশে থাকবে। তো এবার গল্প করতে করতে মিস্টার লিং একটি জায়গাতে এসে গাড়ি থামিয়ে দেয়, আর এই জায়গাটি ছিল অনেক উঁচু একটি খাদ। মিস্টার লিং এখানে জিনকে টয়লেটের কথা বলে গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক এমন সময় সেখানে আরো একটি গাড়ি চলে আসে। এরপর বন্দুক হাতে নিয়ে একটি ছেলে জিনকে গুলি করতে চায়, আর এমন সময় মিস্টার লিং এখানে এসে জিনকে মোবাইলে বলে, তুই কি ভেবেছিলি আমার গোলামি করে তুই আমার বিজনেসকে নিজের দখলে করবি? আমার বিজনেসকে ঘুরিয়ে তোর নিজের উপায়ে চালানোর সাহস কি করে হয়? আমার কাছ থেকে বিজনেস আইডিয়া চুরি করে এখন তুই নিজের মতো করে বিজনেস করতে চাইছিস। যদিও তুই আমাকে ভাগ দিতে চেয়েছিস, কিন্তু আমি নিজে সবকিছুর মালিক হতে চাই। আমি কখনোই কারো আন্ডারে কাজ করতে চাই না। তাই এখন আমার কাছে একটাই রাস্তা আছে, সেটা হলো তোর মৃত্যু। এই বলেই মিস্টার লিং গাড়ির গ্লাসটি নামিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি জিনকে গুলি করে দেয়। কিন্তু জিন সঙ্গে সঙ্গে সাইড হয়ে যায়, আর সেই উল্টো তখন তার বন্দুক বের করে সেই ছেলেটিকে মেরে ফেলে। আর সে গাড়ি থেকে বেরিয়ে এসে মিস্টার লিংকেও গুলি করে দেয়। কলম্বিয়াতে আসার পর সেই মিস্টার লিং এর জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল। সে কখনোই তার কোনো ক্ষতি করেনি, এমনকি তার প্ল্যানের ব্যাপারে সে মিস্টার লিংকে সবার আগে সবকিছু বলেছে। কিন্তু তারপরেও সে তার বিজনেস দখল করার জন্য তাকে আজকে মেরে ফেলতে চেয়েছে। এটা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। এই বলে জিন তাকে আরো কয়েকটি গুলি করে সেখানেই মেরে ফেলে। জিন আসলে আগে থেকেই সবকিছু জানতো, তাই সে তার কাছে বন্দুক রেখেছিল। এরপর জিন সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং চিন্তা করতে থাকে যে পৃথিবীতে অর্থের মূল্য সবচাইতে বেশি। অর্থের জন্যই মানুষ যেমন মুহূর্তের মধ্যে বন্ধু হয়ে যেতে পারে, আর এই অর্থের টান পড়লে সেই মানুষটি শত্রু হয়ে তাকে মেরেও ফেলতে পারে। জিন তার জীবনে এই জিনিসটি সবচাইতে ভালোভাবে বুঝতে পেরেছে। তো এমন একটি থ্রিলিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।